হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব, একদম চুলচেরা বিশ্লেষণ হবে ডব্লিউবিএসএসসির সেকেন্ড যে এসএলএসটি হতে চলেছে তার নিউ রুলস। প্রবাবলি নিউ রুলস কিছুটা গতকাল আমরা বলে দিয়েছিলাম, কিন্তু তার সাথে অনেকে বলেছিলে পুরোটা নিয়ে আরেকটু আলোচনা করে দিতে। তাই আজকে কিছুটা আমাদের রেডি ছিল এবং কিছুটা পাওয়া গিয়েছিল, সেটাকে একটা কমপ্লিট করে তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে, যিনি করেছেন তাকে ধন্যবাদ। তো ডব্লিউবিএসএসসি সেকেন্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে যে এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এসএলএসটির আন্ডারে কী পড়ে তোমরা জানো, তার যে নতুন প্রবাবিলিটি যে আছে রুলসের, সেই রুলস একদম প্রবাবলি সম্ভাব্য রুলস উইথ এ টু জেড ডিসকাশন, সেটা পরীক্ষা পদ্ধতি, কে কার কত মার্কস, এলিজিবিলিটি থেকে শুরু করে, অর্থাৎ এসএসসি এসএলএসটি সেকেন্ড যে এসএলএসটি তার এ টু জেডটা তোমরা আশা করছি পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। এবং এরকম ভিডিও আরও পেতে আরপি এডুকেশনের তরফে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে তোমরা জানাবে যে কেমন লাগলো এবং কতটা বুঝলে। ঠিক আছে, এবং আরও কী কী তোমাদের সমস্যা আছে সেগুলো জানাবে, সেই সম্পর্কে আমরা প্রতিদিন চেষ্টা করব আপডেট ভিডিও নিয়ে আসার। দেখো, স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড যে এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ, তার মধ্যে অবশ্য কিছুটা পড়ে যাচ্ছে আপার প্রাইমারি, সেটা আলাদা। এখানে সেকেন্ড এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি। দেখো, পুরোটা দেখবে, সবার আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা ভিডিওটিতে আছো কেউ স্কিপ করবে না। শিক্ষক শিক্ষিকা নিয়োগের সম্ভাব্য নতুন নিয়ম। প্রথমেই দেখে নেব এলিজিবিলিটি। এলিজিবিলিটিটা কী থাকবে? ক্লাস 9-10 অর্থাৎ নবম দশমের জন্য তোমাদের এলিজিবিলিটি যোগ্যতা কি থাকছে? গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েট থাকলেও হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, কিন্তু 50% মার্কস এখানে কিন্তু একদম তোমাদেরকে থাকতেই হবে। আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 5% ছাড়। কিন্তু অনেকেই বলে যে গ্র্যাজুয়েট শুধু 9-10-এ তো শুধু গ্র্যাজুয়েট লাগে। হ্যাঁ লাগে, দেখো যাদের সাবজেক্ট নেই 9-10-এ তাদের তো কোনো কথাই নয়। ঠিক আছে, অর্থাৎ মোট কথা এখানে অনেক কনফিউশন থাকলে দেখবে ক্রাইটেরিয়াতে প্রায় 5 থেকে 6টি অপশান দিয়ে দেওয়া ছিল যে কার কি এলিজিবিলিটি থাকবে 9-10-এ। মোট কথা গ্র্যাজুয়েশনে 50%, এটুকু মাথায় রাখো। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে 50%। আর বিএড তো তোমরা জানোই, বিএড এটা মাস্ট, এটুকু ধরে রাখো। এটুকু থাকলে আর কারো কোনো সমস্যা নেই, 9-10-এর কথা বলছি। ঠিক আছে, আর পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে 11-12, আর কোনো অসুবিধা নেই। রিজার্ভ ক্যাটাগরি তো তোমরা সুবিধা পাচ্ছই। ক্লাস 9-12 আলোচনা করছি, এবার 11-12 দেখব। এটা হচ্ছে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট, এমএ, এমকম, এমএসসি ইত্যাদি। ঠিক আছে, তো পোস্ট গ্র্যাজুয়েট 50% মার্কস বাধ্যতামূলক, সাথে বিএড। ঠিক আছে, এটা উল্লেখ নেই, এখানে বলে দিচ্ছি, যেগুলো যা উল্লেখ নেই সব বলে দেওয়া হবে, চিন্তা করবে না। অর্থাৎ এরকম অর্ধেক দেখলেই কিন্তু তোমরা নার্ভাস হয়ে যাবে, সঠিকটা জানতে হবে। তো পোস্ট গ্র্যাজুয়েট 50% মার্কস প্লাস বিএড থাকলে 11-12-এর যোগ্যতা পাবে। আর 9-10 গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, বা ধরে নাও এটা গ্র্যাজুয়েট 50% প্লাস বিএড থাকলে তোমরা যোগ্যতা পাবে। আর রিজার্ভ ক্যাটাগরি দুটোতেই 5% করে ছাড় পাবে, 5%। এবার এখানে বিশেষ দ্রষ্টব্য যেটা, প্রার্থীরা 3ভাবে একাডেমিক কিন্তু হিসাব করতে পারবে, 3ভাবে। অর্থাৎ এসএসসি-এসএলএসটিতে 3টি টাইপে কিন্তু তোমরা নিজেদের একাডেমিককে ভাগ করতে পারবে। কিভাবে? দেখো, 3ভাবে। একটা পাস ক্যাটাগরি, একটা অনার্স ক্যাটাগরি, একটা পাস প্লাস অনার্স ক্যাটাগরি। আশা করছি সম্ভাব্য এরকমই হতে চলেছে, বা না হলেও হতে পারে, কারণ বলে দেওয়া আছে যে প্রত্যেকটি বিষয় প্রাঞ্জল ভাষায় দেওয়া হবে। তোমরা দেখেছো গতকালের ভিডিওতে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন খুব সহজ করে প্রত্যেকটি বিধি উল্লেখ করে দেওয়া হবে, অর্থাৎ প্রাঞ্জল ভাষায় কিন্তু সেখানে উল্লেখ থাকবে। হয়তো খুব দ্রুত মাননীয় চেয়ারম্যান সাহেব উনি এগুলো আরও ক্লিয়ার করে দেবেন, এবং নিউ গ্যাজেটে এগুলো আরও সুবিধা থাকবে, একদম সহজ সরল ভাষায় থাকবে। এবং প্রচুর বিধির কিন্তু পরিবর্তন হচ্ছে, নিয়োগ বিধি। সেই নিয়োগ বিধির পরিবর্তনগুলো সমস্তটাই আলোচনা করব। এই নিয়োগ বিধির প্রাঞ্জল ভাষায় কিন্তু বর্ণনা করে দেওয়া থাকবে, অসুবিধা হবে না। আর একটা হচ্ছে পাস গ্র্যাজুয়েট অনলি পাস নাম্বার। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে কারোর পাস কোর্স থাকে, কারোর অনার্স কোর্স থাকে। ঠিক আছে, তো আরও কারোর শুধু পাস অনার্স, আর কারোর পাস প্লাস অনার্স, এরকম দুটো থাকে। এরকম ক্যাটাগরি হিসেবে তোমরা ধরে নিতে পারো, অর্থাৎ নাম্বার ক্যাটাগরির কথা বলা হচ্ছে। তো পাস গ্র্যাজুয়েট অনলি পাস নাম্বার হিসেব করবেন ইউনিভার্সিটিতে অনুযায়ী, যেমন 1350, 1200 বা 1350 হবে, এই অনুযায়ী হবে। ঠিক আছে,
অর্থাৎ এতটা যদি কনফিউশন থাকে, যখন গেজেট আসবে তখন এইটুকু ক্লিয়ার হয়ে যাবে। এখন এত ডিটেলসে মাথায় ঢোকানোর দরকার নেই, শুধু এলিজিবিলিটিটা মনে করো। আর তিনভাবে এরকম একাডেমিককে, যদি একাডেমিক স্কোর থাকে তো তিনভাবে এইভাবে একাডেমিককে তোমরা করতে পারবে। তার প্রত্যেকটি রুলস এ টু জেড একদম সহজ ভাষায় বর্ণনা করা থাকবে গেজেটে বা নিউ নোটিশে, এটুকু উল্লেখ করে দেওয়া হয়েছে সেদিনের নিউজ মিডিয়াতে, প্রেস কনফারেন্সে। এবার আমরা দেখব অনার্স গ্র্যাজুয়েট অথবা পাস অনার্স যারা হিসাব করবেন তাদের, অর্থাৎ এইটুকু কোনো অসুবিধা হবে না তোমাদের। কেউ পাস আছে তাই পাস হিসাব করবে, পাসে যে টোটাল মার্কস ছিল সেই অনুযায়ী ধরবে, আর যাদের অনার্স ছিল অনার্সও ধরবে, বা অথবা অনার্স প্লাস পাস ধরবে, যে ক্ষেত্রে বেশি নম্বর হবে সেটাই ধরবে, সেরকম যদি অপশান থাকে সেটাই দেখাবে, ঠিক আছে। আর যাদের অনার্স ক্যাটাগরি, শুধু অনার্স হলে তারা তো জানো 800-র মধ্যে নাম্বার, যারা আগে এক্সাম দিয়েছো তাদের 800-র মধ্যে অনার্স, আর যাদের পাস অনার্স ধরলে টোটাল ধরলে সেটা হয় 1550, ঠিক আছে। শুধু অনার্স করলে তোমরা জানো সেটা 800 মার্কসের হিসাবে হয়, কত পার্সেন্ট, 60% হলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম ব্যাপার আছে। আর পাস অনার্স ধরলে সেটা হয়ে যায় P+H, পাস অনার্স ধরলে 1550, এটা তোমরা জানো। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর যাদের পাস তারা শুধু পাস দেখাবে, কোনো অসুবিধা নেই। আর যাদের পাস গ্র্যাজুয়েট, এই যে এখানে উল্লেখ করে দেওয়া আছে পাস গ্র্যাজুয়েট, ভালো করে দেখো নাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না। পাস গ্র্যাজুয়েট যারা অনলি তারা পাস নম্বরটাই দেখাবে, যেমন 1350, 1200 এইভাবে আর কি। আর যাদের অনার্স তারা তো মিটিয়ে গেল, অর্থাৎ পাস, যারা পাস তারা পাস, যারা অনার্স অনার্স, আর প্রয়োজন পড়লে যদি পাস অনার্স দুটোই দেখাতে পারো, যার বেশি নম্বর আছে সে সেটা দেখাবে। এই জন্য 3টে একাডেমিক স্কোর, এগুলো তোমরা জানতে পারবে পরে। আর নিয়োগ পদ্ধতি, রিক্রুটমেন্ট কীভাবে হবে, রিক্রুটমেন্ট হবে কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। সম্ভাব্য তালিকাগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে, কারণ ইন্টারভিউ অনেক সময় উঠে যাবে, এটুকু বলা হয়েছিল, ঠিক আছে। ইন্টারভিউ উঠে যাবে বলা হয়েছিল, পরে আবার বলছে নিয়োগ বিধিতে কিছু পরিবর্তন আসবে এবং লিখিত পরীক্ষা হবে। কেমন পরীক্ষা হবে সব বলে দেওয়া হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা হবে এবং সেখানে ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউ কিন্তু ডেমনস্ট্রেশন একটা বিষয় থাকবে, ভাইভা ভোজ তো থাকবেই, ইন্টারভিউ মানে ভাইভা ভোজ, এবং তার মধ্যে থাকবে কিন্তু ডেমনস্ট্রেশন করে দেখা, কীভাবে তুমি পড়াচ্ছ এরকম একটা বিষয় থাকবে। একাডেমিক স্কোর তুলে দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে, এরকম একটা হালকা আওয়াজ কিন্তু শোনা গেছে সূত্রে। আর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ থাকবে। এবার লিখিত পরীক্ষাটা কেমন হবে? লিখিত পরীক্ষা হবে 2টি ধাপে। যারা স্কিপ করেছে তারা মিস করেছে, যারা স্কিপ করোনি একদম টোটালটা দেখে যাও। লিখিত পরীক্ষা হবে 2টি ধাপে। পার্ট 1 পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট। অনেকে ভুল করে, অনেকে বলছে যে স্যার আমরা অ্যাডমিশন নেবো। তোমরা জানো আমাদের অ্যাডমিশন চলছে, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে 9382266561। এত তাড়াতাড়ি তোমরা মনে রাখতে পারবে না জানি, ডিসক্রিপশন বক্স ফলো করবে, ভিডিওর শেষে অ্যাডমিশন নিতে পারো। অনেকে বলছে স্যার SLST টেট দেবো। আচ্ছা SLST টেট তো নয়, SLST পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, দুটো এক নয়, আপারের ক্ষেত্রে টেট, প্রাইমারির ক্ষেত্রে টেট, ঠিক আছে। তো যাই হোক, SLST পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট 9 to 12-এর জন্য MCQ মার্কস হবে, অর্থাৎ মনে রাখবে SLST পিটি সম্ভাব্য যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 100 মার্কসের নাম্বার হবে এবং সেটা MCQ আকারে হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে, ঠিক আছে। আর পার্ট 2 তারপরে যেটা পরীক্ষা দিতে হবে, এটাতে কিন্তু কোয়ালিফাই করতেই হবে, এটাতে কোয়ালিফাই মাস্ট প্রিলিমিনারি টেস্টের জন্য। আর কোয়ালিফাই করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, এখনও পর্যন্ত সম্ভাব্য। দেখো 1 সেকেন্ডের মধ্যে এদিক ওদিক সব নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে যদি রুলস বদলে দেয় সব কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যখন দেয়নি, আশা রাখছি নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, এক্সাম প্যাটার্নে খুব বেশি পরিবর্তন করবে না, এটুকু আশা রাখছি। কিছুটা হয়তো হতে পারে, এবার মডিফাইড হলে কিছু করার নেই, সেটা তোমাদের সম্পূর্ণ লাখের উপর চলে যাচ্ছে এবং কমিশন যাদের দায়িত্ব আছে তাদের হাতে চলে যাচ্ছে। আর পিটি হবে সাবজেক্ট, এখানেও থাকবে 100 মার্কস, ঠিক আছে। আগে যেমন 250 ছিল 300 ছিল সেরকম নয়, MCQ হবে পিটি 100 মার্কসের, পিটি হবে 100, আর মেন যে সাবজেক্ট মেথড সাবজেক্ট সেটাও হবে 100, আর এই দুটোই হবে MCQ প্যাটার্নে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে 100 100 200 নম্বরের হবে। এর মধ্যে আবার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ থাকলে তখন দেখবে হয়তো এটা 95 চলে এসেছে বা 90 চলে এসেছে, এরকম কিছু একটা হবে, নাম্বারে হেরফের হতে পারে। এরপর স্টেপ 1 প্রথম ধাপ, ধরো পরীক্ষা দিলে, পিটিও দিলে, কোয়ালিফাই করলে, সাবজেক্টও দিলে, কোয়ালিফাই করলে, তো কি হবে? পিটি সাবজেক্ট একদিনে হওয়ার চান্সও আছে, কারণ তোমরা সাঁওতালি মিডিয়ামে দেখেছিলে। আবার কি হবে না হবে সেটা পরবর্তী সময় নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। প্রথমে 100 মার্কসের পিটি হবে, প্রিলিমিনারি টেস্ট। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবে বিষয়ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, আশা রাখছি এটা সম্ভাব্য হতে পারে। আর যদি পিটি প্লাস সাবজেক্ট একদিনে দিয়ে দেয়, যদি পিটি প্লাস সাবজেক্ট একদিনে পরীক্ষা হয়, তাহলে হয়তো পরীক্ষা দিতে পারবে, কিন্তু যখন দেখবে পিটিতে নাম্বার কোয়ালিফাই নয়, তার সাবজেক্টের খাতে দেখা হবে না, এরকমও হতে পারে। আবার হতে পারে যদি দুদিনে খুব গ্যাপে গ্যাপে পরীক্ষা হয়, দুদিনে, এই এখন পিটি হলো, অনেক দিন পর হলো সাবজেক্ট, তখন ওই যাবে পিটি পাস যারা করেছে তারাই একমাত্র এখানে কোয়ালিফাই
করলে তো এক্সাম দিতে পারবে, আর না হলে পিটিও কোয়ালিফাই যারা না করবে না তাদেরকেও সাবজেক্টে বসতে দেওয়া হবে না, হয়তো ডাকা হবে না, এরকম বিষয় একটা হতে পারে। এবার টাইম, এক্সাম টাইম কী হবে, পিটির টাইম 2 ঘন্টা টাইম তোমরা পাবে আশা রাখছি। বিষয়ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক কাট অফ মার্কস হবে। বারবার এটা নিউজ মিডিয়াম তোমরা শুনেছো, পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, কারণ এগুলো করতে আইন মোতাবেক অনেকটা টাইম লাগছে রোস্টারে। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ হবে, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ, লিঙ্গ মেল ফিমেল এই লিঙ্গভিত্তিক হবে, আর কাস্ট ভিত্তিক হবে এই কাট অফ মার্কস। কাট অফ মার্কস তোমরা এটা জানো, এটা নিয়ে অনেক টেনশন থাকে, আগে পাস করার জন্য প্রিপেয়ার করো, তারপরে সব বিষয় ভাববে। ধরো তোমার সাবজেক্ট ইংলিশ, তোমার সাবজেক্ট সংস্কৃত, তোমার সাবজেক্ট বেঙ্গলি, যাই হোক না কেন, সেই সাবজেক্ট ভিত্তিক হবে, সাবজেক্টের সঙ্গে তোমাদের সঙ্গে লড়াই হবে সাবজেক্টের। অর্থাৎ পিটিটা কীভাবে হবে, দেখো পিটি ধরো তুমি কোয়ালিফাই করলে, পিটি কথার কথা ধরে নিচ্ছে 200 জন পরীক্ষা দিয়েছে, 100 জন কোয়ালিফাই করেছে, এতে ধরো 50টা সাবজেক্টের মানুষ আছে, 30টা সাবজেক্টের মানুষ আছে, তারপর সেটা ধরো আমি কথার কথা ধরে নিচ্ছি এখানে 5টা সাবজেক্টের আছে, ঠিক আছে, এখানে 5টা সাবজেক্টের ক্যান্ডিডেট আছে, 100 জন পিটি দিয়েছে, তাহলে 5 10 50 কোয়ালিফাই করেছে 100 জন, ঠিক আছে, কিন্তু লোক সংখ্যা ছিল অনেক 1000, তার মধ্যে 100 জন পিটিতে কোয়ালিফাই করেছে, তার মধ্যে 5টা সাবজেক্ট আছে, 10 × 5, 5 জন করে সাবজেক্টে পড়ছে, সেই 10 জনের মধ্যে কম্পিটিশানটা হবে কাট অফ মার্কসটা, ঠিক আছে, তাদের আবার মেল ফিমেল ক্যাটেগরি লিঙ্গ ইত্যাদি ভিত্তিতে কাট অফ মার্কস হবে। অর্থাৎ বুঝতে পারছি শুধু বয়স অনুপাতেই নয়, অনেক ভিত্তিতে হবে, কারণ একটা বিষয় আশা রাখছি ধরা যায়, ধরো সংস্কৃতে কেউ পিটিতে 10 জন কোয়ালিফাই করেছে, এই 10 জনের মধ্যে হবে 10 জনের মধ্যে 5 জন মেল 5 জন ফিমেল, যদি এইভাবে হয়ে থাকে 5 জন মেল 5 জন ফিমেল, পুরোটা বুঝবে কনসেপ্টটা, আশা রাখছি সম্ভাব্য বিষয় ক্লিয়ার হবে। এই 5 জনের মধ্যে হয়তো 20-র মধ্যে 10 কাট অফ উঠেছে, আর ফিমেলের 10-এর মধ্যে 20-র মধ্যে 15 কাট অফ উঠেছে, আর এটা 20-র মধ্যে 10 কাট অফ উঠেছে। এই 10-এর মধ্যে যেমন বয়স, মিডিয়াম, লিঙ্গ, ক্যাটাগরি, লিঙ্গটা আলাদা হয়ে গেছে, এখানে মেল এখানে ফিমেল, এর মধ্যে দেখতে হবে কি কোন কাস্টে পড়েছে। 20-র মধ্যে 10-এর মধ্যে কেউ যদি 6 পায়, ধরো 2 জন এসসি আছে, এসটি আছে, 6 বা 3 এরকম কিছু পেলো, তারা কিন্তু 3 পেলেও কোয়ালিফাই করে যাবে, কিন্তু তুমি হয়তো 7 পেলে, তার অন্য আরেকজন 8 পেয়ে গেল জেনারেল, সে পাবে, তুমি পাবে না। কিন্তু এসসি হলে সেটা না, এসসি এসটি তাদের যদি কাট অফ কমের দিকে যায়, সচরাচর কমের দিকেই যায়, সবসময় সেটা হয় না, তাহলে সে পাবে। আবার 15 জন ধরো এখানে কোয়ালিফাই করেছে, এই মেয়েদের মধ্যে আবার বয়স, মিডিয়াম, বিষয়, হ্যাঁ এটা বিষয়ভিত্তিক কাট অফ কিন্তু আমরা আলাদা করে নিয়েছি, সংস্কৃতের জন্য বললাম, এটা হয়ে গেল। তারপর আবার মিডিয়ামটা হয়ে গেল, বেঙ্গলি মিডিয়াম ইত্যাদি মিডিয়ামটা এখন ধরে নিয়েছে আলাদা। এবার ক্যাটেগরি কাস্ট ভিত্তিক এখানে আমরা আলোচনা করলাম, এবার লিঙ্গ ভিত্তিক তো প্রথমে হয়েই গেছে, এইভাবে হবে আলাদা আলাদাভাবে, মানে টোটাল পিটিটা হবে সবাইকে নিয়ে, তারপর যার যার সাবজেক্ট তাকে আলাদা করে দেওয়া হবে। ধরো সাবজেক্ট আলাদা হলো, সেই সাবজেক্টের আবার যারা যারা মিডিয়াম আছে আলাদা হয়ে গেল, সেই মিডিয়ামের আবার যারা ক্যাটেগরি আছে এবং লিঙ্গ আছে, এইভাবে আলাদা হবে সাবজেক্ট আছে, অর্থাৎ তোমার সঙ্গে তোমার সাবজেক্টের লড়াই হবে, এটুকু আশা করছি বোঝা যাচ্ছে। 2 ঘন্টা টাইম পাবে, আশা করি আজকের পর আর কোনো সমস্যা থাকার কথা নয় এই সম্ভাব্য বিষয়ে। তোমরা অবশ্যই কমেন্টে মতামত করবে, তোমাদের জন্যই কিন্তু এই পুরোটা অ্যানালাইসিস করা, এবং তোমরা চাইলে প্রতিদিন যতটুকু আপডেট পাবো প্রত্যেক দিন তোমাদেরকে দিতে থাকবো, এবং তোমাদের যা যা সমস্যা কমেন্টে জানাবে সেই সম্পর্কে আমরা ভিডিও এই চ্যানেলে আরপি এডুকেশন চ্যানেলে তুলে ধরবো। এবার পিটি সিলেবাস, পিটি প্রিলিমিনারি যে প্রবাবিলিটি আছে, প্রবাবল সিলেবাস, সম্ভাব্য সিলেবাস যেটা ছিল আগে অনেক ছিল, ঠিক আছে। জিকের সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ইনক্লুডেড, অল্প কোশ্চেন আছে। তো জিকে এখানে 50 মার্কস, আগে ছিল 70 মার্কস, তখন 150 ছিল, এখন হয়েছে 100, তাই এটা 50 মার্কস হবে। জেনারেল নলেজ প্রভাবে সম্ভাব্য বলছি, যদি এই সিলেবাসটাই থাকে তাহলে জেনারেল নলেজ 50 মার্কসের হবে, ইংলিশ হবে 25 মার্কসের, ম্যাথ হবে 25 মার্কসের। আগে এগুলো 30 35 এইভাবে ছিল, 70 ছিল এখানে, সেটা তোমরা জানো, ঠিক আছে, 70 ছিল, আর এগুলো হয়তো 30 করে ছিল এরকম। এটাও যেহেতু যদি এক সিলেবাস থাকে এটাও হবে। এবার এর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যে ইনক্লুড আছে, 50-এর মধ্যে হয়তো 5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। আরও নতুন কিছু যদি দিয়ে দেয়, 2টো রিজনিং দিয়ে দিল, যদি মডিফাই করে 2টো জিআই দিয়ে দিল, টিচিং অ্যাপটিটিউড 3-4টে দিয়ে দিল, তখন এই জিকে থেকে আস্তে আস্তে কমতে আসবে, ওই 25 থেকে হয়তো সেটা 20 হয়ে যাবে, ম্যাথমেটিক্স 25 থেকে 20 হয়ে যাবে, সে হলেও ভালো, সেগুলো অনেকে ম্যাথে যাদের দুর্বল আছে তাদের পক্ষে ভালোই হবে। সে যাই হোক, সে এরকম হতে পারে প্রবাবিলিটি, এই সিলেবাস থাকলে এইরকম টাইপের হবে কিন্তু, আর সেম সিলেবাস থাকলে ধরে নিতে পারো তোমরা গ্যারান্টি এটাই হবে 50 25 25, কারণ 100 এইভাবেই ভাগ করা হবে যদি এই সিলেবাসটা থাকে, জিকে সিএ ইংলিশ ম্যাথমেটিক্স। আর এখানেও দ্রষ্টব্য বিশেষ যে বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে ফাইনাল শূন্যপদের 5 গুণ প্রার্থীকে। ভালো করে বোঝো, যারা কোয়ালিফাই করলে সাবজেক্ট ওয়াইজ
বিষয়ভিত্তিক যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য ডাকা হবে কতজনকে, যে ফাইনাল যে শূন্যপদ থাকবে একটা, ধরো 100টা শূন্যপদ আছে কোনো একটা বিষয় সাবজেক্টে, 100টা শূন্যপদ আছে। তো বিষয়ভিত্তিক পরীক্ষা, ধরো সংস্কৃতে 100 জন শূন্যপদ, 100টা সিট আছে এবং সেই সংস্কৃত সাবজেক্টের পরীক্ষার জন্য ডাকা হবে ফাইনাল যে শূন্যপদ, অর্থাৎ 100 জন শূন্যপদ প্রার্থীর 5 গুণ প্রার্থীকে, তাহলে 100 × 5, 500 জনকে ডাকা হবে কোয়ালিফাইড। ঠিক আছে, পিটিতে ধর কোয়ালিফাই করেছো, প্রথম দিক থেকে সেই কাট অফ মার্কসের আমি আগেই বলেছি, ভালো করে বুঝে নাও। দেখো 100 জনের মধ্যে 100 জনকে ডাকা হবে 5 গুণ, অর্থাৎ 500 জনকে টোটাল ডাকা হবে। ঠিক আছে, কোয়ালিফাই করবে কিন্তু অনেক, 600 থেকে 800 সংস্কৃতে যদি কোয়ালিফাই করে আরও বেশি, মানে তথাকথিতভাবে ধরে নিচ্ছি 1000 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 600 জন কোয়ালিফাই করেছে, কিন্তু ডাকা হবে প্রথম ওই 500 জনকে। কারণ 100 জন যদি প্রথমত কাট অফে আসে, সেই গুণের যে শূন্যপদ 100টা যদি শূন্যপদ থেকে থাকে তাহলে 5 গুণ, 200টা শূন্যপদ থেকে থাকলে 200 × 5, এইভাবে বাড়তে বাড়তে থাকবে, অর্থাৎ 5 গুণ প্রার্থীকে, 100টা সিট থাকলে তার 5 গুণ 500 প্রার্থীকে কিন্তু ডাকা হবে। এটা তোমাকে বুঝতে হবে। এবার সেই 500-র মধ্যে কাট হবে, তোমরা এলে তো ভালো, না এলে তো তাদের সঙ্গে ডাকা হবে না। সেই রকম বলছি, কোয়ালিফাই করতে গেলে কোয়ালিফাই করতে পারবে এরকম একটু ভালো 60% যদি কোয়ালিফাই হয়, 70% প্রিপেয়ার হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ 10 জনের মধ্যে যদি 5টা সিট থাকে, পাস করেছো 10 জন, 10 জনকে তো নেওয়া যাবে না, কারণ সিট তো 10টা ভ্যাকেন্সি, তোমরা পাস করেছো 5টা ভ্যাকেন্সি, 10 জন পাস করেছো, তখন কী করা হবে, তখন সবাইকেই ডাকা হবে। এটা অবশ্য 10 জন হবে না, বেশি হবে, এই 5টা সিটের 5 গুণ, তাহলে 5 × 5 = 25 জনকে ডাকা হবে। এটা 30 ধরে নাও, 30 জন পাস করেছে 5টা সিট, তাহলে 5 × 5 = 25 জনকে ডাকা হবে, আর যে 5 জন পড়ে রইলো তাদেরকে ডাকা হবে না। এবার এই 25 জনের মধ্যে লড়াই হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার দেখো স্টেপ 2, পিটি কোয়ালিফাই ধরো হয়ে যাবে, পিটিটা কোয়ালিফাই করেছো, তারপর ডাকাও হয়েছে, সব কিছু হয়েছে, উপরে বুঝতে পারলে বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে মানে পিটিটা নিশ্চয়ই কোয়ালিফাইড। তো স্টেপ 2তে বলছে পিটি কোয়ালিফাইড যে প্রার্থীরা সুযোগ পাবেন বিষয়ভিত্তিক পরীক্ষা দেওয়ার, অর্থাৎ পিটি যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে পারবে, কিন্তু এই যে ডাকা হবে বলছে ফাইনাল শূন্যপদ, সেটা হচ্ছে বুঝে নিতে হবে। এটা ফাইনাল যে শূন্যপদের জন্য ডাকা হবে, কখন ডাকা হয় এবার তোমরা বুঝে নাও। ঠিক আছে, কারণ পরীক্ষার জন্য নিশ্চয়ই ডাকা হয় না, অ্যালাউ করা হয়। তো পিটি কোয়ালিফাইড প্রার্থীরা সুযোগ পাবেন, প্রত্যেকে পিটি পরীক্ষাতেও বসতে পারবে, পিটির পরে সাবজেক্টের পরীক্ষাও দিতে পারবে। এবার যদি নিয়ম করে দেয় যে ডাকা হবে ওই যে বিশেষ দ্রষ্টব্য, যদি বলে যে না যারা পাস করবে তাদের 5 গুণকে ডাকা হবে শূন্যপদ অনুযায়ী, তাহলে সেটা আলাদা একটু কঠিন হয়ে যাবে। যদি বলে যে না পিটি কোয়ালিফাইড প্রত্যেককে ডাকা হবে, তাহলে ঠিক আছে, প্রত্যেকে বিষয়ভিত্তিক পরীক্ষা দেওয়ার, ওই জন্যই বিশেষ দ্রষ্টব্য করা আছে। আর আবেদন, এবারে হেরফের কিছু হতে পারে, এখানে মতামত কিছু আলাদা হতে পারে। আবেদন বিষয়ের উপর 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, বলেই দেওয়া হয়েছে পিটিতে 100 নম্বরের কোশ্চেন। আর টাইম কত, টাইম 2 আওয়ার্স। মাল্টিপল চয়েস কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, টাইম থাকবে 2 ঘন্টা, ওখানেও তাই। আর সাবজেক্টের কথাও বলা হয়েছে, এখানেও বিষয়ভিত্তিক কী থাকবে, বিষয়ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, লিঙ্গ ভিত্তিতে কাট অফ মার্কস হবে। সাবজেক্টেও তাই হবে, আর পিটিতেও কিন্তু তাই হবে। এটা প্রিলিমিনারি টেস্ট হয়ে গেল, আবার একবার দ্বিতীয়বার করে রিপিট করা আছে। আর সাবজেক্টের বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য কিন্তু সেইভাবেই হবে। ধরো বাংলায় 150 জন পাস করেছে, সেরকম তাদেরকে ডাকা হবে, তারপর তাদের ওই যে 5 গুণ শূন্যপদের বিষয়ে ইত্যাদি এরকম বিষয় হবে। কারণ সবাইকে ডাকতে গেলে দেখো পিটি করা মানে তোমাদেরকে রিজেকশন করে দেওয়া, এলিমিনেট রাউন্ড হয়ে যাচ্ছে বিষয়টা, খুব কম্পিটিশন। তাহলে হয়ে গেল পিটি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, টাইম জানতে পারলে, কীভাবে কাট অফ মার্কস হবে সেটাও তোমরা জানতে পারলে। একটা ভিডিও অলরেডি আগে করে দেওয়া ছিল আগের ভিত্তিতে, তোমরা সেটাও কিন্তু দেখে নিতে পারো। তাহলে প্রথমে পিটি হলো, রিপিট করছি, প্রথমে পিটি ক্লিয়ার করলে প্রিলিমিনারি টেস্ট, তারপর সাবজেক্ট যেভাবে কাট অফ হবে, তারপর সাবজেক্টের যেভাবে কাট অফ হবে বলে দেওয়া হলো, এরপরে ইন্টারভিউ, এরপর যদি ইন্টারভিউ থাকে ইন্টারভিউ সম্ভাব্য, সব শেষে বিষয়ভিত্তিক পরীক্ষাতে সফল প্রার্থীদের ইন্টারভিউ হবে। সংস্কৃত, বেঙ্গলি, আলাদা আলাদা প্রার্থীদের, ধরো 10 জন করে শূন্যপদ, 10 জন করে পিটিতেও পিটি কোয়ালিফাই করার পর, তারপর সাবজেক্ট নেওয়ার পর 10 জন পাওয়া গেছে, কালেক্ট করা হয়েছে, মেরিট লিস্ট এবার আসছে, সেই 10 জনকে কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষাতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে ডাকার কথা বলা হচ্ছে। তাহলে পিটি কোয়ালিফাই করলে ধরে নাও যে পিটিতে এই যে বলেছি 10 জনের মধ্যে যদি 5 জনকে ডাকা হয়, তাহলে কিন্তু চাপ হয়ে গেল, ওটা 60% প্রিপেয়ার করলেই হবে না, আর একটু বেশি প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, আর মানে চেষ্টা করো 70% 80% ভালো করে অ্যান্সার করার। কারণ যদি বলে যাই না পাস করার ওই 5 × 5 এরকম এইভাবে ডাকবো 5 গুণকে, তাহলে তো অনেক প্রার্থী পাস করার পরে ওই কাট অফ মার্কসের মধ্যে এলো না, তাদেরকে সাবজেক্টের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটা একটু চাপের। আশা রাখছি ওরকম হতেও পারে, আবার নাও হতে পারে যে পিটি কোয়ালিফাই করলেই ডাকা হবে, এরকম বিষয়। এরকম হলে তো ভালো, প্রত্যেকে আবার সাবজেক্টও দিতে পারবে, না হলে কিন্তু ওই যে কাট অফ মার্কস অনুযায়ী পিটি অনুযায়ী সাবজেক্টে বসতে দেবে, তারপর আবার সাবজেক্ট, তারপর আবার ইন্টারভিউ, এইভাবে হবে। দেখা যাক, সম্ভাব্য কিন্তু এটাই হতে পারে, ওই জন্য বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে দেওয়া আছে।
যেমনই হোক 5 5 25, যদি 5 গুণই হয়, শূন্যপদ যদি 100 থাকে তাহলে 500 জনকে মিনিমাম ডাকবে। 1000 জন হয়তো কোয়ালিফাই করবে, 500 জনকে পিটির পর সাবজেক্টে বসতে ডাকবে। আর যদি এটা তুলে দেওয়া হয় তাহলে 100 জন কিন্তু পাস করালে 100 জনই সাবজেক্টে বসতে পারবে। এই বিষয়টা বোঝার আছে, ধোঁয়াশা আছে, ওই জন্যই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, কারণ এগুলো কমিশন বা অফিসিয়াল বিষয় মানে মানুষ ছাড়া বলাটা সম্ভবও নয়। এবার দেখো, ইন্টারভিউ হয়ে যাওয়ার পর বিষয়ভিত্তিক যে সফল প্রার্থীদের মধ্যে 1.5 গুণ প্রার্থী ইন্টারভিউতে ডাকা হবে। দেখছো, গুণগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আগে ছিল কত, 5x5 ডাকা হবে সাবজেক্টে, যদি এটা হয়ে থাকে। তারপর কি বলছে, বিষয়ভিত্তিক সফল, ধরো সফল হলে ইন্টারভিউতে 10টা শূন্যপদ ছিল, 20 জন এসেছিলো বা আরও বেশি এসেছিলো, এই 10 জনকে পাওয়া গেল, 10 জনকে পাওয়া গেল। এবার এই বিষয়ভিত্তিক যে সফল হলে, ধরো 20 জনের মধ্যে 10 জন ইন্টারভিউয়ে সফল হলে, এই সফল প্রার্থীদের মধ্যে আবার 1.5 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। কারণ শূন্যপদ যদি আরও কম থাকে, মানে কিভাবে রিজেকশন করার চেষ্টা করা হচ্ছে দেখো, কারণ শূন্যপদ কম, শূন্যপদ এটা বুঝতে হবে ভালো করে। কারণ 10টা শূন্যপদ থাকলে 20 জন যদি পরীক্ষা দিতে আসে, 20 জনের মধ্যে 10 জনকে নেওয়া সম্ভব নয়। 20 জনের মধ্যে 5 জনকে প্রথম দিকেই মানে কেটে দেওয়া হচ্ছে। ওই যে সফল প্রার্থীদের 20 জন হলেও তাদের মধ্যে থেকে 1.5 গুণ প্রার্থী হবে, তাহলে ইন্টারভিউ ডাকা হবে। তাহলে 10 জন হলে 10 × 1.5 এইভাবে হিসাবে করা হবে, শূন্যপদ অনুযায়ী করা হবে। আর বিষয়ভিত্তিক সফল প্রার্থীদের মধ্যে 1.5 গুণ প্রার্থী ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ 10 জন যদি আসে, 10 × 1.5 এইভাবে তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে। কিছু জন বেশি আসবে তখন আবার হবে, অর্থাৎ 100 থেকে 50, 50 থেকে 20, 20 থেকে 10, তারপর 10 × 1.5 এইরকম করে ভাগ করা হচ্ছে। কখনো একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে 5 গুণ, কখনো আরও ভালো প্রিপেয়ার করার জন্য বা বাছাই করার জন্য, কখনো ইন্টারভিউতে 1.5 গুণ, এইরকম কিন্তু হতে পারে। এবার প্যানেলটা কীভাবে তাহলে তৈরি হবে? প্যানেল তৈরি হবে কিন্তু 100 নম্বরের মধ্যেই, সম্ভাব্য প্রত্যেকটা কিন্তু সম্ভাব্য আলোচনা করা হচ্ছে। কারণ এবার এরকম অনুযায়ী তোমাদেরকে এগোতে হতে পারে, কারণ সম্ভাব্য অনেক ক্ষেত্রে কিন্তু মিলে গেছে, দেখা গেছে। তো যাই হোক, প্যানেল তৈরি হবে 100 নম্বরের মধ্যে। পিটির ওয়েটেজ কত থাকবে? 30 মার্কস, 30 মার্কস থাকবে পিটির একটা ওয়েটেজ, ঠিক আছে। তো প্যানেল 100 নম্বরের, পিটির ওয়েটেজ 30, সাবজেক্ট কত থাকবে? মার্কস 60 নম্বর, কিন্তু তোমরা যতই পরীক্ষা দাও 60 থাকবে সাবজেক্টের ওয়েটেজ, আর 100 নম্বরের মধ্যে 30 থাকবে পিটির ওয়েটেজ, আর ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস। এটা আলাদাভাবে রাখা থাকতে পারে, আবার ওই 100 থেকে 10 কেটে নেওয়া হতে পারে সাবজেক্ট বা পিটি থেকে। সো যাই হোক, পরে দেখা যাবে, পরের বিষয় সেটা। তো প্যানেল তৈরি হবে এই 100 মার্কসের মধ্যে, সাবজেক্টের জন্য 60, পিটি থেকে 30, 90, ইন্টারভিউয়ের জন্য 10, এইভাবে এটা হচ্ছে প্যানেল তৈরি হবে। অথবা আবার 90 সাবজেক্ট, যেটা আগেই বলে দিয়েছিলাম, দেখো এখানে মিলে যাচ্ছে। অথবা সাবজেক্ট 90 মার্কস হতে পারে, 10 নম্বর কেটে সেখানে ইন্টারভিউ ঢোকাতে হতে পারে, মোট 100 নম্বর। আবার সেটা পিটি থেকেও করতে পারে, সচরাচর পিটিতে করবে না, কারণ পিটি ফর অল, প্রত্যেককে পিটি দিতে হবে, সাবজেক্ট আলাদা হয়ে যায়। তো সাবজেক্টের জন্য 90 মার্কস থাকতে পারে, ইন্টারভিউ এখানকার কেটে 10 মার্কস রাখতে পারে, অথবা ইন্টারভিউর জন্য আলাদা 100 এমনি রাখা হতেই পারে। ওয়েটেজ যেহেতু 60, সাবজেক্টের পিটিতে যেহেতু 30, ইন্টারভিউ 10, এভাবেও হতে পারে প্যানেল। আর শূন্যপদের নিরিখে এই 100 নম্বরের মধ্যে, শূন্যপদ তোমরা এতক্ষণ জেনে গেছো এতদিনে, প্রায় 21 থেকে 25 এরকম একটা বিষয় চলছে। আরও ভালো করে জানতে পারবে ক্লিয়ারলি যদি চেয়ারম্যান মহাশয় বলেন, বা নতুন যখন সিলেবাস আসবে নিশ্চয়ই বলে দেওয়া হবে এত শূন্যপদ। তো নিউ নোটিফিকেশন যখন আসবে সিলেবাস সহ বা ইত্যাদি সহ, নিউ গেজেট এলি, ক্যালকাটা গেজেট এলি, কিন্তু তোমরা বুঝতে পারবে পুরোটা। তো শূন্যপদের নিরিখে, অর্থাৎ এই 100 নম্বরের প্যানেলের মধ্যে কাট অফ মার্কস হবে বিষয়ভিত্তিক, ঠিক আছে। আবার প্যানেল হবে যেভাবে সিলেকশন হয় সম্পূর্ণ। এবার সিলেকশন সেই মানে ইন্টারভিউ হলো, ইন্টারভিউ থেকে হয়তো তোমরা 5 জন এলে, 5টা সিটের মধ্যে 5 জনই এলে, বা 6টা সিট আছে বা 5টা সিট আছে, 6 থেকে 7 জন এসেছো, এরকমও যদি হয়ে থাকে, এরকম হবে, নিশ্চয়ই হবে। তো শূন্যপদের নিরিখে 100 নম্বরের যে প্যানেল, এই প্যানেলের থেকে কাট অফ মার্কস হবে। আবার এবার কাট অফ মার্কসটা কীভাবে হবে? এটাও বিষয়ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি, লিঙ্গ ভিত্তিক। এবার তোমরা বলবে যে সাবজেক্ট, আমরা তো পিটি দিয়েছি, তারপর সাবজেক্ট আমাদের হয়েছে, সাবজেক্টের পর ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউর পর আবার প্যানেল হচ্ছে, তো এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট নয়, এখানে তোমাদের আলাদা জাস্ট বলে দেওয়া হয়েছে কীভাবে হবে। সেইবার সংস্কৃতের ধরো 10 জন, 10টা সিট আছে, কথার কথা বলছি, 10টা সিট আছে, সেখানে 11-12 জন এসে উপস্থিত হয়েছে, নিশ্চয়ই 10টাই রাখতে হবে, 2-1জনকে তো বাদ করতে হবে, হ্যাঁ, কিছু করার নেই, বাছাই করতে হবে, সেইভাবে সেটাই আর কি বলা হচ্ছে। এবার থেকে কিন্তু যেগুলো কিন্তু চালু হতে পারে এই সিস্টেম। এবার এম প্যানেল আবার নন এম প্যানেলের মধ্যে একটা তো বিষয় রয়েইছে, তোমরা জানো। এবারে মেরিট লিস্টও থাকতে পারে, কারণ সঙ্গে সঙ্গেই তো এখন নিয়োগ হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ। তো এম প্যানেল বা নট এম প্যানেল, অথবা এম প্যানেল ওয়েটিং লিস্ট, নট এম প্যানেল, নট ওয়েটিং লিস্ট, এইভাবে থাকতে পারে। কিছু জন হলো, ধরো এক দফায় কিছু নিয়োগ করা হলো, আর কিছু দফায় বাকি রইলো। আবার এখন তো প্রচুর কোর্ট কেস চলছে, সেগুলো আলাদা বিষয়। ধরো এক দফাতে কিছু নিয়োগ করা হলো, পরের দফাতে আর কিছু নিয়োগ করা হলো, সেগুলো ওয়েটিং হিসেবে ধরা হবে, বা
এমপ্যানেল হিসেবে বা নন এমপ্যানেল বা নন ওয়েটিং লিস্ট এইভাবেও থাকতে পারে। সেগুলো পরের বিষয়, এগুলো আস্তে আস্তে এগুলো প্রাঞ্জল ভাষাতে নিশ্চয়ই বলে দেওয়া হবে, এগুলো পরীক্ষার পরের বিষয়। এবার ওয়েটিং থাকার সম্ভাবনা কম থাকলেও কিন্তু অনুপাত কমে যাবে, কারণ এত বিষয় বুঝতে পারছো কত ডিটেলসে থেমে হচ্ছে। এখন ইউপিএসসি লেভেলের থেকেও মনে হচ্ছে যেন কঠিন, অনেকের কাছে এটা মনে হচ্ছে, কিন্তু পদ্ধতিটা কঠিন করে দেওয়া হচ্ছে যাতে সব বিষয় আইন মোতাবেক চলতে পারে, বাকিটা পরের বিষয়। এবার থেকে ওয়েটিং থাকার সম্ভাবনা কম, কারণ ওই অল্পজন অত মানে এলিমিনেটেড রাউন্ড যেন মনে হচ্ছে এইভাবে বাছাই করে আসতে থাকছে, তারপর এত এক্সাম এত কম্পিটিশন, অনুপাত যেহেতু কমে যাবে একটা চান্স আছে। ধরো উদাহরণ 100 শূন্যপদ, 100টা শূন্যপদ যেটা বলছিলাম, তার মধ্যে ডাক পেয়েছো কত, 150 জন ডাক পেয়েছো, অথচ শূন্যপদ কিন্তু 100। তখন কী করবে, এই 100 জনকে নেওয়া হবে, এই 100 জন এমপ্যানেল, বাকিরা এমপ্যানেল নয়। ঠিক আছে, 100টা যদি শূন্যপদ থাকে তাহলে 100 জনকে নেওয়া হচ্ছে, আর বাকি যে 50 পড়ে রইলো সেটা এমপ্যানেল, মেরিট লিস্টে পরে শূন্যপদ থাকলে তাদেরকে নেওয়া হতে পারে, এরকম হতে পারে, বা 10 জন ওয়েটিং, বাকি 40 জন মানে কোনোটিতেই রাখা হচ্ছে না, এরকম এক্সট্রা 10টা সিট হলে সেই 10টাতে নেওয়া হবে। সেগুলো তখন ওয়েটিং হয়, কারণ তোমরা জানো কোনো মানুষ গত হলে, ট্রান্সফার হলে সেই সিটগুলো থেকে যায়, সেগুলো অবশ্য আলাদা পরে শূন্যপদ ভ্যাকেন্সি হিসেবে নেওয়া হয়, ডেপুটেশন ভ্যাকেন্সি ছাড়াও কিন্তু নেওয়া হয় ওগুলো, কিন্তু তবুও এইভাবে কিন্তু হওয়ার একটা চান্স আছে। এই বিষয়টা ভালো করে বোঝো। 100টা শূন্যপদের মধ্যে সব মিলিয়ে বাছাই করেও কাটছাট করেও দেখছি 150টা, আর কিছুতেই কমানো যাচ্ছে না। তখন 100টা শূন্যপদ 100টা টাকা নিতেই হবে, আর বাকি 50 জন তাদেরকে বাদও দিয়ে দিতে পারে, এমপ্যানেলও রাখতে পারে, কারণ এত পরীক্ষা দিয়ে এসছে তাদেরকে সরিয়েও নাও দিতে পারে। আবার যদি এখান থেকে 10 জন, বেস্ট 10 জনকে বেছে নিয়ে এমপ্যানেল করে রাখতে পারে, বাকি 40 জন সরাতে পারে, বা 10 জন ওয়েটিংয়ে থাকতে পারে। বা আবার 100 জনই, 50 জন নেওয়া হলো, 100 জন, ধরো 50 জন নেওয়া হলো 100টা সিটের মধ্যে, তখন 50 জন আরও পাওনা আছে, তখন এই 50 আর ওদিকে 50, 100 জন, তাহলে 100 জন তখন কিন্তু হয়ে যাবে এমপ্যানেল। তখন আবার তারপর আবার নেক্সট বিভাগে তখন আবার রিক্রুট করা হবে, এরকম হতে পারে। তবে এখানে অনুপাত কিন্তু কমে যাবে, কারণ এত মানে কি বলবো, এত কঠিন বিষয়ের পর কিন্তু আর খুব বেশি এমপ্যানেল থাকবে না। ওই 100 জনের মধ্যে 100 জন কিন্তু পেয়েই যাবে, কারণ কাটছাট করে ওই 150 হবে না, যেহেতু বাছাই করে নিয়ে আসা হচ্ছে। এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এবার থেকে একাডেমিক থাকছে না, সম্ভাব্য পরিবর্তনগুলো দেখে নাও। এবার থেকে একাডেমিক থাকছে না, জানি ভিডিওটা লং হচ্ছে, কিন্তু একটা কনসেপ্ট মোটামুটি সম্ভাব্য বিষয়ের উপরও ক্লিয়ার রাখা প্রয়োজন তোমাদের, তোমরা এগুলো পেয়ে যাবে। এবার থেকে অনেক জায়গায় পেয়েও গেছো হয়তো। এবার থেকে একাডেমিক থাকছে না, কাউন্সিল প্রক্রিয়া নাও থাকতে পারে, আবার কাউন্সিলিংয়ের জন্য আলাদা চিন্তা করা হচ্ছে, গতকালের ভিডিওতে দেখা গেছে, নিউজ মিডিয়াও কিছু শোনা গেছে, কাউন্সিলিংয়ের জন্য কিন্তু একটা কিছু হতে পারে, আবার কাউন্সিলিং প্রক্রিয়া নাও থাকতে পারে, আর যদি থেকেও থাকে সেটা সিঙ্গেল র্যাঙ্ক এই ভিত্তিতে সরলীকরণ হতে পারে। ঠিক আছে, 3টে পরীক্ষায় বসলে যে কোনো একটা সিঙ্গেল র্যাঙ্ক হিসেবে এইভাবে কিন্তু ধরা হতে পারে, বা সিঙ্গেল র্যাঙ্ক, এটা একটা টেকনিক্যাল টার্ম, এই টেকনিক্যাল টার্মের উপরে সিঙ্গেল র্যাঙ্ক ভিত্তিতে কিন্তু সরলীকরণ হতে পারে, সিম্পলিফিকেশন হতে পারে। প্রত্যেক পরীক্ষার পর সঠিক উত্তরপত্র প্রকাশ করবে কমিশন, কারণ আইন মোতাবেক প্রত্যেকটা বিষয় হবে বলেছে। উত্তরপত্র নিয়ে অভিযোগ থাকলে কমিশনে জানানোর সুযোগ দেবে, এটা আগের নোটিফিকেশন 2 মাস আগেও বলে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী বলা হচ্ছে। আর কিছুটা এখান থেকে নিয়ে প্রত্যেক স্টেপে প্রার্থীদের অবস্থান স্পষ্ট করবে কমিশন, এগুলো সরাসরিভাবে একদম নিউজ মিডিয়ায় উল্লেখ করে বলে দেওয়া হয়েছিল আগেরবারে। ঠিক আছে, লাস্ট, চাকরি প্রার্থীদের সুবিধার্থে নতুন নিয়ম সম্পর্কে, নতুন নিয়মের সম্ভাব্য যে ধারণা সেটা এখানে কিন্তু পুরোটা তুলে ধরা হলো। এবার সম্পূর্ণ গেজেট কিন্তু ভেরি সুন, খুব সুন, একদম শীঘ্রই কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে নিউ গ্যাজেট, এটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হতে পারে। আর নিউ গ্যাজেট প্রকাশিত হলেই যেটা কিন্তু ফুল গ্যাজেট হবে, এখানে প্রত্যেকটি রুল প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা থাকবে, প্রত্যেকটি নিয়ম A to Z ডিসকাস করা থাকবে, এলিজিবিলিটি থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন পর্যন্ত। এটা হয়ে যাওয়ার পরই কিন্তু এবার নজর রাখতে হবে তোমাদের শিক্ষা দপ্তর বা কমিশনের ওয়েবসাইটে। আর খুব সুন্দর কথা, হাজার কথা হলেও এটা কিন্তু 100 শিক্ষা দপ্তর বা কমিশনের ওয়েবসাইটেই তোমাদেরকে মেন ফলো রাখতে হবে। এটুকুই ছিল আলোচনা। এখানে বুঝতে হবে, এখানে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। দেখো, কারণ একটা নিউ গেজেট সবাই বলছে স্যার এক্সাম কবে হবে, আর এই এক্সাম হওয়ার আগে কিছু প্রসিডিওর থাকে, তার আগে মিনিমাম 2টো নোটিশ আসবে, 2টো, এটুকু বলে দিতে পারি। কারণ দেখো, একটা নিউ গেজেট আসবে, সেটাকে যদি তোমরা ধরে নাও সেটা 1 নম্বর, আর 2 নম্বরে কি, এটা 1 নম্বর হলে এক্সামের আগে 2 নম্বরে হবে একটা এক্সাম ফর্ম ফিল আপের জন্য নোটিশ, এটা 2 নম্বর। তারপর এক্সাম ফর্ম ফিল আপের ডেট বা এক্সাম ফর্ম ফিল আপ চলবে 3 নম্বর।
তারপর হচ্ছে এক্সাম কবে হবে তার একটা নোটিফিকেশান, তবে এক্সাম। এইভাবে 3-4টে নোটিশ ঘোরাফেরা করবে, আপডেট আসবে, বিজ্ঞপ্তি দেবে, তবেই কিন্তু এক্সাম। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। আর কমেন্টে তোমাদের যাবতীয় মতামত তোমরা ব্যক্ত করতে পারো, তোমাদের কী কী সমস্যা, কী কী নিয়ে জানতে চাও, হ্যাঁ, এসএলএসটি বিষয়ে বা অন্য প্রাইমারি টেট, আপার প্রাইমারি, যে কোনো সমস্যা বিষয়ে জানতে পারো। সেই সমস্ত বিষয়ে যতটুকু আপডেট আছে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু বাকিটা শেষ কথা কিন্তু কমিশন বা দপ্তরই বলবে, কোর্টই বলবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতামত জানাতেই পারো, অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আর হ্যাঁ, বলে দিই, ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে অ্যাডমিশনের জন্য, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অলরেডি ব্যাচ কিন্তু ফুলফিলের দিকে চলছে, রানিং ব্যাচও চলছে অনেকগুলো। এসএলএসটি পিটি জন্য, প্রিলিমিনারি টেস্টের জন্য অবশ্যই ভিডিও রেকর্ডেড ব্যাচ নিতে গেলে মাত্র 799 টাকায় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, করে নেবে। আর লাইভ ক্লাস রেকর্ডেড করতে গেলেও কম ডিসকাউন্ট দিয়ে সেখানে রানিং ব্যাচে পেয়ে যাবে A to Z। তারপরে তো টেস্ট রয়েছেই। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।